Hello friends, welcome back to Sarthak Educate YouTube channel. Dear friends, upcoming Assam University এর বিএড এন্ট্রান্স পরীক্ষার জন্য মক টেস্ট 1 আমরা সার্থক এডুকেশন চ্যানেলে নিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন যে কিছু কোয়েশ্চেন আপনারা বুঝতে পারেননি, তাই আজকের ভিডিওতে ওই মক টেস্টের অর্থাৎ মক টেস্ট 1 এর কোয়েশ্চেনগুলি পুনরায় ডিসকাস করব। ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আমরা সেকশন এ অর্থাৎ টিচিং অ্যাপটিটিউডের কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন নাম্বার 1 দেখুন, অ্যাজ এ টিচার হাউ উড ইউ মেক ইউর স্টুডেন্টস ইন্ডিপেন্ডেন্ট? একজন শিক্ষক হিসাবে আপনি আপনার ছাত্রদের কী করে ইন্ডিপেন্ডেন্ট বা আত্মনির্ভরশীল বানাবেন? অপশন এ, গিভ রেসপন্সিবিলিটি টু এভরিওয়ান, আপনি সকলকে রেসপন্সিবিলিটি দায়িত্ব ভাগ করে দেবেন। অপশন বি, গিভিং অর্ডার্স অ্যান্ড এক্সপেক্টিং অবিডিয়েন্স, আপনি আদেশ প্রদান করবেন এবং তাদের কাছ থেকে আপনি অবিডিয়েন্স আশা করবেন। অপশন সি, ইগনোরিং দেয়ার প্রেটি ফাইট, তাহারা কখনো কখনো ফাইট করে থাকে বা ঝগড়া করে থাকে, এগুলিকে আপনি ইগনোর করবেন। অপশন ডি, সলভিং দেয়ার প্রবলেমস, তাহাদের সমস্যার সমাধান করবেন। তো দেখুন, আপনি ছাত্রদের যদি ইন্ডিপেন্ডেন্ট করতে চান তাহলে আপনাকে সকল ছাত্রদের নিজের রেসপন্সিবিলিটি, নিজের দায়িত্ব ভাগ করে দিতে হবে। তো অপশন এ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, তাই অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন বি দেখুন, আপনি শুধু অর্ডার দিলে, আদেশ দিলে অন্যের কাছ থেকে আপনি ভালো আশা করতে পারবেন না, মনে রাখবেন। তারপর আপনি ছাত্রছাত্রীরা যদি ঝগড়া করে তখন তাদেরকে আপনি অবশ্যই খেয়াল করতে হবে, তাদের ঝগড়াকে সামলে দিতে হবে। তারপর আপনি তাদের প্রবলেম দেখুন, স্টুডেন্টদের ব্যক্তিগত যে সমস্যা, এটাকে যদি আপনি সলিউশন করে দেন, সমাধান করে দেন, তখন এটা ছাত্রছাত্রীকে ইন্ডিপেন্ডেন্ট বানাবে না, এটা অপরদিকে ছাত্রছাত্রীদের ডিপেন্ডেন্ট বানাবে। কি করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দ্য টাইপ অফ এডুকেশন দ্যাট এ চাইল্ড রিসিভস ফ্রম দ্য ফ্যামিলি ইজ, যে শিক্ষা কোনো এক শিশু নিজের পরিবার থেকে পেয়ে থাকে ওই শিক্ষাকে কি বলা হয়? ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, রেগুলার এডুকেশন। তো দেখুন, পরিবার থেকে শিশু যে শিক্ষা গ্রহণ করে থাকে, পরিবার থেকে শিশু কি শিখে থাকে? বর্ণমালা শিখে থাকে, বিভিন্ন বিষয়ে শিখে থাকে, যেমন কি করা ভালো, বড়দের কেমন করে ব্যবহার করতে হয়, শ্রদ্ধা করা উচিত, নিজের কাজ মন দিয়ে করা উচিত, ভোরবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা উচিত, এই সমস্ত যে শিক্ষা গ্রহণ করে থাকে, আমরা সকলে শিশুবেলা শিক্ষা গ্রহণ করেছি। তো এই ধরনের শিক্ষাকে বলা হয় ইনফর্মাল এডুকেশন। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। বিদ্যালয়ে গিয়ে যে সমস্ত বিষয়ে আমরা শিখে থাকি, কলেজে, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে যে সমস্ত বিষয় আমরা শিখে থাকি, এই বিষয়গুলিকে বলা হয় ফর্মাল এডুকেশন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 3, ব্লেন্ডেড লার্নিং স্ট্যান্ডস ফর, ব্লেন্ডেড লার্নিং বলতে কি বোঝানো হয়? দেখুন, ব্লেন্ডেড লার্নিং মানে হলো এমন এক শিখন যে শিখনের মধ্যে অফলাইন মোডেও ক্লাস করানো হবে, যেমন বিদ্যালয়ে আমাদের করানো হয়, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস করা হয়। আর আপনারা এই ভিডিও দেখছেন, এটা হলো অনলাইন মোডের ক্লাস। তো এ ধরনের যে ভিডিও আর কি অনলাইন মোডের মাধ্যমে যে আমরা শিখে থাকি, তো এই অনলাইন আর অফলাইন মোডের মাধ্যমে আমরা যে শিক্ষা গ্রহণ করে থাকি, যে কিছু শিখে থাকি, এটাকে বলা হয় ব্লেন্ডেড লার্নিং। তো অপশনগুলির মধ্যে দেখুন, এ মিক্স অফ অনলাইন অ্যান্ড অফলাইন লার্নিং অ্যাক্টিভিটিস। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, এ টিচার ক্যান এনহ্যান্স দ্য প্রসেস অফ লার্নিং বাই অল ম্যাথডস অ্যাকসেপ্ট, একজন শিক্ষক ছাত্রছাত্রীদের শিখন প্রক্রিয়াকে এনহ্যান্স করতে পারেন, বৃদ্ধি করতে পারেন নিচের সব কটা মেথড দিয়ে, কিন্তু একটি মেথড এখানে এমন আছে যে মেথড দিয়ে টিচার লার্নিংকে এনহ্যান্স করতে পারেন না, শিখনকে বৃদ্ধি করতে পারেন না। এই মেথডটি কি? অপশন এ, কন্ট্রোলিং দ্য বিহেভিয়ার অফ লার্নার্স, শিক্ষার্থীদের আচরণকে নিয়ন্ত্রণ করে। দেখুন, ক্লাসে প্রবেশ করার পর শিক্ষার্থীরা যে ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে, যে ধরনের বিহেভিয়ার করে থাকে, আচরণ করে থাকে, এগুলিকে কিছুটা হলেও শিক্ষক হিসাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, এটা তো করতে হয়। ডিলিং দ্য লার্নার্স ইন্ডিভিজুয়ালি, ইয়েস, স্টুডেন্টসরা যখন সমস্যায় পড়ে, কোনো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম বা যে কোনো বিষয়ে ওরা করতে পারে না, তো ওটাকে আমাদের ইন্ডিভিজুয়ালি তাহাদেরকে দেখিয়ে দিতে হয়, এটাও আমাদের করতে হয়। তারপর অপশন সি কি বলছে দেখুন,
অ্যাপ্লাইং লার্নিং থিওরিজ ইন দ্য ক্লাস, লার্নিংয়ের যে বিভিন্ন থিওরি আছে এই থিওরিগুলিকে শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করা উচিত, আমাদের তো এটা করতে হয়। অপশন ডি বলছে টিচিং দ্য স্টুডেন্টস বাই ডিসরিগার্ডিং দেয়ার ম্যাচুরিটি লেভেল, এটা আমাদের করতে হয় না। মানে আমরা যখন ছাত্রছাত্রীদের কোনো বিষয়ে পাঠদান করব তখন প্রথমে আমাদের অবজার্ভ করতে হয় যে তাহাদের ম্যাচুরিটি লেভেল, তাহাদের পূর্ণতা কতটুকু, আমি যে বিষয়ে যেভাবে পাঠদান করছি সেটা কি আদৌ ওই শিক্ষার্থীরা বুঝতে পারছে, এটা অবশ্যই আমাদের খেয়াল করতে হয়। তো আমরা যদি তাদের এই ম্যাচুরিটি লেভেলকে ডিসরিগার্ড করে খেয়াল না করি তখন সেটা ছাত্রছাত্রীদের জন্য লাভদায়ক হবে না। তাই ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন কী করে কারেক্ট আনসার হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন। ফ্রেন্ডস, আজ আমরা মক টেস্টের পুরো 50টি কোয়েশ্চেন করব। ভিডিওটি লম্বা হতে পারে, প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। টিচিং অ্যাপটিটিউড ইজ বেস্ট ডেসক্রাইবড থ্রু, টিচিং অ্যাপটিটিউডকে কী করে ডেসক্রাইব করা যেতে পারে, বর্ণনা দেওয়া যেতে পারে। দ্য অ্যাবিলিটি টু ডেলিভার লেকচার্স ইফেক্টিভলি, টিচিং অ্যাপটিটিউডের মানে এটা নয় যে শুধুমাত্র লেকচার ডেলিভার করার ক্ষমতা না। অপশন বি দ্য নলেজ অফ সাবজেক্ট ম্যাটার, বিষয়ের জ্ঞান, বিষয়ের জ্ঞানকে টিচিং অ্যাপটিটিউড বলা হয় না। অপশন সি দ্য ক্যাপাবিলিটি টু ডিজাইন কারিকুলাম, পাঠ্যক্রমকে সাজানোর ক্ষমতাকে আমরা টিচিং অ্যাপটিটিউড বলি না। অপশন ডি কি বলছে দেখুন, দ্য পটেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমিউনিকেট উইথ লার্নার্স, এখানে শিক্ষার্থীদের সঙ্গে কি করে আমরা কমিউনিকেট করব, কি করে তাহাদের পটেনশিয়াল, তাহারা কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে তাহারা কতটুকু ভালো করে করতে পারে সেটা বুঝার নাম হলো টিচিং অ্যাপটিটিউড। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। তো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন। Which of the following should be done by a teacher when he or she faces students who asks questions frequently in the class? আমরা শ্রেণীকক্ষে এমন কিছু স্টুডেন্টস পাবো যখন আমরা ক্লাস নিতে যাব তখন, যাহারা বারবার প্রশ্ন জিজ্ঞাসা করবে। এ ধরনের শিক্ষার্থী আপনি যদি পান যে আপনাকে বারবার কোয়েশ্চেন করে, তো আপনি কি করবেন অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন? অপশনগুলি দেখুন। অ্যাডভাইস টু মিট হিম অর হার আফটার দ্য ক্লাস, আপনি কি তাহাকে বলবেন যে ও যেন শ্রেণীর শেষে আপনার সাথে কথা বলে। তারপর এনকারেজ টু সার্চ আনসার্স ইন্ডিপেন্ডেন্টলি, দেখুন ও শিশু, ও নিজে স্বাধীনভাবে আনসার খুঁজে বের করতে পারে না, তাই ও বিদ্যালয়ে আসছে। অপশন সি এনকারেজ টু কন্টিনিউ আস্কিং কোয়েশ্চেন্স, আপনি তাহাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন, মানে ও যে প্রশ্ন জিজ্ঞাসা করে আপনি তাহাকে এনকারেজ করবেন, মোটিভেট করবেন, উৎসাহ প্রদান করবেন। অপশন ডি এনকারেজ টু লিসেন অ্যাটেন্টিভলি টু দ্য ক্লাসরুম ডেলিভারি, ক্লাসরুমে যে সমস্ত বিষয়ে পাঠদান হচ্ছে সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য বলবেন। দেখুন এই প্রশ্নের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাবে অপশন সি এনকারেজ টু কন্টিনিউ আস্কিং কোয়েশ্চেন্স। আপনি কোনো স্টুডেন্ট যদি এমন জিজ্ঞাসু মনের পান তখন সেই স্টুডেন্টকে আপনি অবশ্যই অ্যাডভাইস করবেন বা এনকারেজ করবেন যে ইয়েস, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে, যখনই তোমার মনে কোনো কিউরিয়াসিটি জাগবে, কোনো উৎসাহ জাগবে, জিজ্ঞাসা জাগবে, তুমি প্রশ্ন করবে। কারণ দেখুন যে কোনো ছাত্র কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে না, যে ছাত্রের মনে জানার ইচ্ছা থাকে সেই কেবলমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করে। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন। দ্য প্রোগ্রাম অপারেশন ব্ল্যাকবোর্ড ইজ ফর, অপারেশন ব্ল্যাকবোর্ড এই প্রোগ্রামটি কী জন্য লঞ্চ করা হয়েছিল? তো দেখুন অপারেশন ব্ল্যাকবোর্ড এই প্রোগ্রাম আমাদের যে শিক্ষানীতি 1986, এই শিক্ষানীতির 1 বছর পর অর্থাৎ 1987-এ লঞ্চ করা হয়েছিল। তখন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন। আর প্রথম যে ভারতের জাতীয় শিক্ষানীতি 1968, তখন প্রাইম মিনিস্টার ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, মনে রাখবেন। তো এই জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 লঞ্চ হওয়ার পর এটা হলো দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি, খেয়াল করবেন। আর প্রথম হলো এটা 1968-এর। এই শিক্ষানীতি লঞ্চ হওয়ার পর 1987-এ রাজীব গান্ধী দ্বারা আরও একটি প্ল্যান বা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল যার নাম হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। আর এই অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য ছিল ভারতের যত প্রাইমারি বিদ্যালয় আছে এই প্রাইমারি বিদ্যালয়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বুনিয়াদী ফ্যাসিলিটি প্রদান করা, সুবিধা প্রদান করা। আর এই প্রোগ্রামের মাধ্যমে অর্থাৎ অপারেশন ব্ল্যাকবোর্ড প্রোগ্রামের মাধ্যমে 1993 থেকে 94, 1993 টু 1994-এর মধ্যে এই টার্গেটকে ফুলফিল করার প্ল্যান রাখা হয়েছিল। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে প্রাইমারি স্কুলস, কেননা এই অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাইমারি স্কুলের জন্য লঞ্চ করা হয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 8,
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ালিটিস ইজ নিডেড টু বিকাম অ্যান আইডিয়াল টিচার? নিচের কোন কোয়ালিটিগুলি, গুণগুলি একজন আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ? গুড ড্রেসিং, শুধুমাত্র পোশাক ভালো পরিধান করলে আপনি আইডিয়াল টিচার হতে পারবেন না। গুড ল্যাঙ্গুয়েজ স্কিলস, আপনি ভালোভাবে যদি কথা বলতে পারেন, আপনার স্পিকিং স্কিল ভালো হয়, তখন আপনি একজন ভালো শিক্ষক হতে পারেন। তবুও অপশন সি কি বলছে দেখি, টিচিং থ্রু ইজি মেথডস, যে সহজ পদ্ধতি ব্যবহার করে পাঠদান করে থাকেন, এটাও হতে পারে। অপশন ডি, টু বি কাইন্ড টু স্টুডেন্টস, ছাত্রদের প্রতি শুধুমাত্র দয়াবান হলে আপনি আইডিয়াল টিচার হতে পারবেন না। এখন অপশন বি আর সি এর মধ্যে কোনটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা খুঁজে বের করুন। দেখুন, গুড ল্যাঙ্গুয়েজ স্কিলস, দেখুন এমন অনেক টিচার আছেন যে সমস্ত টিচারের ল্যাঙ্গুয়েজ স্কিল খুব ভালো নয়, কিন্তু ওনারা খুব ভালো করে নিজের পার্টিকুলার সাবজেক্টকে পাঠদান করতে পারেন। তো গুড ল্যাঙ্গুয়েজ স্কিলসকে এখানে আমরা কাট করে দেব, এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাবে অপশন সি, টিচিং থ্রু ইজি মেথডস। সেই টিচারকে আমরা আইডিয়াল টিচার হিসাবে মনে করি যে টিচার ইজি মেথডে কঠিন বিষয়কে সহজ করে আমাদেরকে প্রেজেন্ট করতে পারেন, তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন দেখুন, MOOC স্ট্যান্ডস ফর, বা এটাকে সংক্ষেপে মুক বলা হয়। তো এই মুক এর ফুল ফর্ম হলো ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 10, NCTE কনসার্নড উইথ, NCTE এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো এই নাম থেকে আপনি বুঝতে পারছেন যে NCTE টিচার এডুকেশনের সাথে জড়িত, সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং স্কিলস আর নিডেড ফর প্রেজেন্ট ডে টিচার? বর্তমান শিক্ষকদের জন্য নিচের কোন স্কিলগুলি, দক্ষতাগুলি খুব গুরুত্বপূর্ণ? ইউজ অফ টেকনোলজি ইন টিচিং অ্যান্ড লার্নিং, এখন আমাদের শিক্ষণের মধ্যে টেকনোলজির ইউজ করতে হয়। আমি যে এখন আপনাদের জন্য ক্লাস নিচ্ছি, এটা টেকনোলজি ইউজ করে নিচ্ছি। তারপর নোয়িং দ্য স্টুডেন্টস নিডস, ছাত্রদের যে চাহিদা কি সেটা অবশ্যই বুঝে আমাদের ক্লাস কন্ডাক্ট করতে হয়। ইয়েস, দিস ইজ অলসো রাইট। অপশন সি, কন্টেন্টস নলেজ, আপনি যে পড়াবেন সেই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। ইয়েস, তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ, কেননা এই সমস্ত স্কিল আমাদের থাকা বাঞ্ছনীয়। কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, অফটেন উই টক অ্যাবাউট ব্রেইন ড্রেইন ইন আওয়ার কান্ট্রি, হুইচ মিনস, আমরা অনেক সময় ব্রেইন ড্রেইন এই কথাটি বলে থাকি। তো ব্রেইন ড্রেইন, এখানে ড্রেইন মানে কোনো কিছু প্রবাহিত হয়ে যাচ্ছে এমনটা মনে রাখবেন। তো ব্রেইন ড্রেইন মানে আমাদের ভারতবর্ষের যত ইন্টেলেকচুয়াল ব্যক্তি আছেন সেই ব্যক্তিরা ভালো ইকোনমিক ফ্যাসিলিটি, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য, সুযোগ সুবিধার জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আজকাল চাকুরিতে রত আছেন, এটাকে ব্রেইন ড্রেইন বলা হয়। আপনারা গুগলের সিইও এর নাম সার্চ করুন, গুগলের সিইও যে সুন্দর পিচাই, উনিও একজন ভারতীয় লোক, কিন্তু উনি আমেরিকাতে গিয়ে কাজ করছেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, এডুকেটেড অ্যান্ড ক্যাপেবল পিপল আর সিকিং জব ইন আদার কান্ট্রিজ ফর বেটার অপরচুনিটিস অ্যান্ড ইকোনমিক বেনিফিটস। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নম্বর 13 দেখুন, এ টিচার ক্যান মোটিভেট এ স্টুডেন্ট থ্রু, একজন শিক্ষক একটি ছাত্রকে কিভাবে প্রেরণা দিতে পারেন, মোটিভেট করতে পারেন? স্পেয়ারিং দ্য রড মানে শাস্তির ব্যবস্থা করে, বা শাস্তিকে উনি উপযুক্তভাবে ব্যবহার করে, না শাস্তি আপনি কখনো দিতে পারবেন না, কাট করে দিন। প্রেইজিং দ্য স্টুডেন্ট, ইয়েস, আপনি যখন স্টুডেন্ট কোনো ভালো কিছু করবে তখন স্টুডেন্টকে আমাদের প্রেইজ করতে হয়। তো প্রেইজিংয়ের মাধ্যমে, উৎসাহের মাধ্যমে ছাত্রদের আমরা মোটিভেট করতে পারি, প্রেরণা যোগাতে পারি। তবুও অপশন সি কি বলছে দেখুন, ইগনোরিং এরর্স, কোনো স্টুডেন্ট কিছু ভুল করলো আর আপনি এটাকে খেয়াল করলেন না, এভাবে ইউ ক্যান নেভার মোটিভেট স্টুডেন্ট। তারপর অপশন ডি, কম্পেলিং টু স্টাডি, আপনি তাদেরকে পড়তে বাধ্য করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শিশুরা নিজের মন থেকে পড়বে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী করে হলো, আশা করি আপনি গেস করতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 14 আবার দেখুন, ইট ইজ সেড দ্যাট এ টিচার অলওয়েজ কিপস অন লার্নিং, এটা এমন বলা হয় যে একজন শিক্ষক সর্বদা শিখে থাকেন। ইন ইউর ভিউ হি লার্নস টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট ফ্রম হিজ, তোমার মতে বা আপনার মতে একজন শিক্ষক কার কাছ থেকে সবচেয়ে বেশি শিখে থাকেন? দেখুন, একজন শিক্ষক সর্বদা ছাত্রছাত্রীদের সাথে ওনার মিথস্ক্রিয়া হয়ে থাকে, ইন্টারাকশন হয়ে থাকে।
তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে স্টুডেন্টস। কেননা এজ এ টিচার আমরা যখন ক্লাস কন্ডাক্ট করি তখন আমাদের এর পূর্বে অনেক কিছু স্টাডি করতে হয়, স্টুডেন্টসদের নিড কী, স্টুডেন্টসদের অসুবিধা কী সেটাকে ডায়াগনোসিস করতে হয়, তারপর রেমেডিয়াল টিচিং প্রোভাইড করতে হয়। তো এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু স্টুডেন্টসদের কাছ থেকে শিখে থাকি, অনেক ক্ষেত্রে স্টুডেন্টসদের কাছ থেকেও আমাদের শেখার অনেক বিষয় থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, দ্য ন্যাশনাল এডুকেশন ডে ইন ইন্ডিয়া ইজ দ্য বার্থডে অফ, ভারতবর্ষে ন্যাশনাল এডুকেশন ডে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালিত হয় কোন দিন? এটা মনে রাখবেন 11 নভেম্বর তারিখকে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়। তো এই দিন হলো মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন, যে ভারতের প্রথম এইচআরডি মিনিস্টার বা শিক্ষামন্ত্রী ছিলেন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 16, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং টিচিং প্রসেসেস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, নিচে টিচিং প্রসেস শিক্ষাদানের প্রক্রিয়া দেওয়া হয়েছে, এই শিক্ষাদানের প্রক্রিয়াকে আপনি সঠিকভাবে নির্ণয় করুন, বেছে বের করুন। প্রথম হলো রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ, তারপর ইভ্যালুয়েশন, তারপর রিটিচিং, তারপর ফর্মুলেটিং দি অবজেক্টিভস, তারপর প্রেজেন্টেশন অফ ম্যাটেরিয়ালস। প্রথমে আমরা কি করি, ক্লাস নেওয়ার সময় প্রথমে আমরা অবজেক্টিভ সেট করি, ফর্মুলেটিং অবজেক্টিভ, এটা হয়ে যাবে প্রথম। তারপর আমরা কি করি, স্টুডেন্টসদের জ্ঞানকে প্রিভিয়াস জ্ঞানের সঙ্গে মিলিয়ে আমরা ক্লাসরুমে প্রেজেন্ট করার চেষ্টা করি। তারপর আসবে 2 হয়ে যাবে কি আমাদের এই যে 1 নম্বর অপশন। তারপর আমরা কি করি, প্রেজেন্টেশন অফ ম্যাটেরিয়ালস আমরা পাঠদান করে থাকি, এই যে 5ম অপশন, এটা হলো 3। ঠিক আছে, তো প্রথমে আমরা পেলাম 4, তারপর আমরা পেলাম 1, তারপর আমরা পেলাম 5। তো এই দেখুন 4 1 5 2 3 এরকম হবে। সব শেষ আমরা কি করে থাকি, ইভ্যালুয়েশন করে রিটিচিং রেমেডিয়াল টিচিং করে থাকি। তো সব শেষ এখানে 3 আসবে। ঠিক আছে, তো দেখুন এখানে অপশন ডিতে রয়েছে। তো এভাবে আমরা বুঝতে পারলাম যে অপশন ডি হবে কারেক্ট আনসার। এখানে অনেকে প্রশ্ন করবেন যে অপশন এ প্রথমে হবে রিলেটিং দ্য প্রেজেন্ট নলেজ উইথ দ্য প্রিভিয়াস নলেজ। দেখুন প্রথমে আপনি একটি লেসন প্ল্যান যখন তৈরি করেন তখন কি আপনি প্রিভিয়াস নলেজের সাথে লিঙ্ক করেন প্রেজেন্ট নলেজকে? প্রথমে আপনি অবজেক্টিভ সেট করেন যে আপনার এই পার্টিকুলার লেসন, আপনি যে ক্লাস আজ কন্ডাক্ট করবেন এটার পারপাস কি, এটা আপনি প্রথমে সেট করেন। ঠিক আছে, তো কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জেস বিফোর এ টিচার ইজ, একজন শিক্ষকের সামনে সবচেয়ে কঠিন এক চ্যালেঞ্জ, এক প্রত্যাহ্বান কি? টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে ডিসিপ্লিন মেনটেন করা। টু মেক স্টুডেন্টস ডু দেয়ার হোমওয়ার্ক, ছাত্রছাত্রীরা যাহাতে হোমওয়ার্ক করে আসে সেটার ব্যবস্থা করা। টু প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার, প্রশ্নপত্র প্রস্তুত করা। টু মেক টিচিং লার্নিং এনজয়েবল, টিচিং লার্নিং শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দময় করে তোলা। তো দেখুন একজন শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিচিং লার্নিং প্রসেসকে এনজয়েবল বা আনন্দময় করে তোলার। যখন কোনো টিচার টিচিং লার্নিং প্রসেসকে এনজয়েবল করতে পারেন তখন সেই ক্লাসরুমে স্টুডেন্টসদের এঙ্গেজমেন্ট বেশি হয়, ছাত্রছাত্রীরা এ ধরনের ক্লাস মিস করতে একদম ইচ্ছা করে না। তো এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 18 দেখুন, দ্য পারপাস অফ ইউজিং রিইনফোর্সমেন্ট ইন টিচিং ইজ, আমরা শিক্ষণে কোনো সময় রিইনফোর্সমেন্ট ব্যবহার করি, বলবর্ধক ব্যবহার করি। যেমন আপনি কোনো পার্টিকুলার প্রবলেম প্রোভাইড করলেন ছাত্রদের, এই ছাত্ররা যদি আপনার এই পার্টিকুলার সলিউশন করে আনে তখন আপনি বলতে পারেন যে স্টুডেন্ট সবচেয়ে প্রথমে সলিউশন করে আনবে সেই স্টুডেন্টের জন্য থাকবে কিছু একটা পুরস্কার, কোনো একটা ট্রফি আপনি দিতে পারেন। ঠিক আছে, একটি পেন পেন্সিল আপনি দান করতে পারেন। এভাবে করার ফলস্বরূপে ওই স্টুডেন্ট বারবার কি করবে, সবচেয়ে প্রথমে আপনার সমাধান করে নিয়ে আসার চেষ্টা করবে। তো এটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট। তো এই যে রিইনফোর্সমেন্ট আমরা ব্যবহার করে থাকি টু স্ট্রেংথেন এ পার্টিকুলার বিহেভিয়ার হুইচ ইজ ডিজায়ার্ড। আপনি চান যে ওই স্টুডেন্ট যেন ম্যাথমেটিক্সে ভালো হয়, ম্যাথমেটিক্সের সলিউশন ও যেন ভালো করে তৎক্ষণাৎ করতে পারে, এটা আপনি চান। এটা করার জন্য আপনি যে এখানে কিছু একটা চকলেট বা আরও কিছু প্রোভাইড করলেন, এটা হলো রিইনফোর্সমেন্ট। তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, ইন এ ক্লাসরুম এ টিচার মে আস্ক এ কোয়েশ্চেন টু, একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন স্টুডেন্টসদের, কেন?
এনশিওর দি এঙ্গেজমেন্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড প্রসিড, উনি ছাত্রছাত্রীরা কতটুকু এঙ্গেজ হয়ে আছে ক্লাসরুমে সেটা জানার জন্য করতে পারেন এবং পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আইডেন্টিফাই এ স্টুডেন্ট হু ডাজ নট কনসেন্ট্রেট ইন টিচিং অ্যান্ড টু পানিশ, এখানে পানিশ আছে, এটাকে আপনি কাট করে দিন। আপনি এমন এক স্টুডেন্টকে খুঁজে বের করার জন্য অবজার্ভ করেন বা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে স্টুডেন্ট মনোযোগ দিয়ে শুনছে না আপনার ক্লাস, এবং সেই স্টুডেন্টকে আপনি পানিশ করার জন্য এটা করে থাকেন, তো এটা হবে না, এটা নেগেটিভ, আপনি কাট করে দিলেন। অ্যাসেস দি অ্যাচিভমেন্ট অফ হিজ অর হার টিচিং অ্যান্ড টু রিইনফোর্স, আপনি কী করবেন, ওই পার্টিকুলার স্টুডেন্ট কতটুকু আপনার ক্লাসরুমের থেকে শিক্ষা গ্রহণ করতে পারলো, কতটুকু আপনার বোঝানো বিষয়কে বুঝতে পারলো সেটা যাচাই করার জন্য ইয়েস এটা আমরা করে থাকি। তারপর কনসলিডেট দ্য লার্নিং অফ দ্য স্টুডেন্টস টু কনক্লুড, আপনি কী করবেন, ছাত্র বা ছাত্রী যে সমস্ত বিষয় শিখেছে সেটাকে উপসংহার হিসেবে রাখার জন্য আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ইয়েস, তাহলে একমাত্র করতে পারেন না অপশন 2, তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1, 3, 4। তো 1, 3, 4 কোন অপশনে আছে, অপশন সিতে আছে, দেয়ারফর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20 দেখুন, ইন রাইটিং অন এ ব্ল্যাকবোর্ড ইন এ ক্লাসরুম এ টিচার নিডস টু, একটি ব্ল্যাকবোর্ডে লেখার সময় একজন টিচারকে কি করতে হয়, স্পিক অ্যালং উইথ রাইটিং, উনি কথা বলার সঙ্গে সঙ্গে লিখবেন, রাইট লেজিবলি, উনি স্পষ্টভাবে লিখবেন, রাইট এভরিথিং হোয়াট হি স্পিক্স, উনি যা যা বলবেন সব কটা উনি বোর্ডের মধ্যে লিখে দেবেন। এটা কি করা উচিত, এটা করা উচিত নয়, আপনি কাট করে দিবেন। মানে আমরা যখন ক্লাসরুমে যাব টিচার্স হিসাবে, তখন ছাত্রছাত্রীদের আমরা যা বলবো তার সব কটা বিষয়কে আমরা A to Z বোর্ডে লিখে দেখাই, এটা লিখে দেখাই না। অপশন 4 বলছে স্ট্যান্ড ইন এ প্লেস সো দ্যাট এভরিওয়ান ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড, আর এজ এ টিচার আমি এমন এক জায়গায় খাড়া হব বা দাঁড়িয়ে থাকবো যেখান থেকে দাঁড়ানোর পর ছাত্রছাত্রীরা ভালো করে বোর্ডে দেখে লিখতে পারে। ইয়েস, এটা করতে হয়। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 3 ছাড়া বাকি সবগুলি, অর্থাৎ 1, 2, 4। তো 1, 2, 4 কোন অপশনে আছে, সিতে আছে, দেয়ারফর সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখুন, এখন কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন থেকে কোয়েশ্চেন পাবেন সেকশন বি থেকে। দ্য ফার্স্ট ন্যাশনাল পলিসি অন এডুকেশন NPE ওয়াজ প্রমালগেটেড ইন, প্রথম জাতীয় শিক্ষানীতি কখন লঞ্চ করা হয়েছিল, ইন দ্য ইয়ার 1968, মনে রাখবেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, ফার্স্ট উইমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 22, দ্য প্রাইমারি ফোকাস অফ NEP 2020 ইজ, 2020 সালের যে নতুন জাতীয় শিক্ষানীতি, এই শিক্ষানীতির প্রধান ফোকাস কি, এনহ্যান্সিং ভোকেশনাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশনকে এনহ্যান্স করা, বৃদ্ধি করা, প্রমোটিং হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, হলিস্টিক অর্থাৎ সকলের যাতে বিকাশ হয়, উন্নতি হয়, এবং মাল্টিডিসিপ্লিনারি মানে আর্টসের স্টুডেন্টস সায়েন্সের পেপার নিতে পারবে, সায়েন্সের স্টুডেন্টস আর্টসের পেপার নিতে পারবে, এ ধরনের যে ডিসিপ্লিন এগুলিকে মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলা হয়, এটা করার কথা 2020 এর NEP বলেছে। ইয়েস। তারপর ইমপ্রুভিং টিচার স্যালারিজ, না টিচারের স্যালারির কথা বলেনি। তারপর এক্সপ্যান্ডিং দ্য নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউটস শিক্ষা প্রতিষ্ঠানের নম্বর বৃদ্ধি করার কথা বলেনি। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, দ্য ফুল ফর্ম অফ NTA ইজ, NTA এর পুরো নাম কি আপনারা জানেন? NTA UGC নেট কন্ডাক্ট করে থাকে এবং আরও বিভিন্ন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে থাকে। তো NTA এর পুরো নাম হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, দ্য পারপাস অফ ABCID ইজ, আজকাল আপনারা যাহারা গ্র্যাজুয়েশন করছেন তাহারা অবশ্যই অনলাইন ABCID বানিয়েছেন। ABCID কী জন্য বানানো হয়? ক্রেডিট ট্রান্সফার করার জন্য বানানো হয়, অপশন ডি হবে কারেক্ট আনসার, অনলি টু ট্রান্সফার ক্রেডিটস। আপনি যদি নিজের ইউনিভার্সিটি চেঞ্জ করেন তখন এই ABCID কাজ করবে, আপনি অন্য যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবেন সেই ইউনিভার্সিটিতে নিজের ক্রেডিট, নিজের যে সমস্ত সেমিস্টার কমপ্লিট করেছেন এগুলি ট্রান্সফার করতে পারেন আর কি। তারপর কোয়েশ্চেন নাম্বার 25, NAS স্ট্যান্ডস ফর, NAS মানে হলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, যেটা ইন দ্য ইয়ার 2012 হয়েছিল। তো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার, এটা আছে অপশন 3-তে। তারপর কোয়েশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস ইজ রেসপন্সিবল ফর ফান্ডিং হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, নিচের কোন অর্গানাইজেশন উচ্চশিক্ষার স্থান অর্থাৎ বিশ্ববিদ্যালয়, কলেজ ইত্যাদিকে ফান্ডিংয়ের জন্য রেসপন্সিবল? এটি হলো UGC। উচ্চশিক্ষার যে কলেজ আছে, মহাবিদ্যালয় আছে, তারপর ইউনিভার্সিটি,
হ্যাঁ বিশ্ববিদ্যালয় ইত্যাদির যে ফান্ডিং এটা ইউজিসি করে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 27, হু অ্যাডভোকেটেড ক্রাফট সেন্টার্ড এডুকেশন? ক্রাফট সেন্টার্ড কর্মভিত্তিক শিক্ষাকে প্রমালগেট করেছেন বা অ্যাডভোকেট করেছেন মহাত্মা গান্ধী, অপশন এ। তারপর কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন, ড্যাশ ইজ এ উইমেন্স ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া? তো ভারতের মধ্যে বনস্থলী বিদ্যাপীঠ হলো একটি মহিলা বিশ্ববিদ্যালয়, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 29, যেগুলি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এগুলি আমি খুব সিম্পলি করছি আর কি। NIEPA কনসার্নড উইথ? NIEPA এর পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। স্কুল কারিকুলাম, এডুকেশনাল ইউনিটি, educational evaluation, educational planning and administration. The correct answer of this question will be option D, educational planning and administration। নামের মধ্যেই আছে যে এই NIEPA educational planning আর administration করে থাকে। তারপর question number 30 দেখুন, নবোদয় বিদ্যালয় schools have been established to? নবোদয় বিদ্যালয় কি জন্য বানানো হয়েছে? ইনক্রিজ দ্য নাম্বার অফ স্কুলস ইন রুরাল এরিয়াস? গ্রামাঞ্চলে বিদ্যালয় বৃদ্ধি করার জন্য নবোদয় স্কুল খোলা হয়নি। প্রোভাইড গুড কোয়ালিটি এডুকেশন ইন রুরাল এরিয়াস? ইয়েস, গ্রামাঞ্চলে ভালো শিক্ষা প্রদান করার জন্য নবোদয় বিদ্যালয় খোলা হয়েছে। তবুও অপশন সি কি বলছে দেখুন, কমপ্লিট দ্য সর্বশিক্ষা অভিযানকে পুরো করার জন্য নবোদয় বিদ্যালয় খোলা হয়নি। চেক ওয়েস্টেজ অফ এডুকেশন ইন রুরাল এরিয়াস? গ্রামাঞ্চলে যে শিক্ষার ব্যয় হচ্ছে এটাকে চেক করার জন্য নবোদয় বিদ্যালয় বানানো হয়নি। বি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 31 থেকে আমরা করব জেনারেল ইংলিশ এই সেকশনের কোয়েশ্চেন। হোয়াট ইজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিকচার? পিকচারকে যদি আমরা অ্যাডজেক্টিভে কনভার্ট করি তখন কি হবে? তখন এটা হয়ে যাবে পিক্টোরিয়াল। দেখুন পোর্ট্রে, পিকচারাইজ হলো ভার্ব, আর পোর্ট্রেট হলো নাউন। তো পিক্টোরিয়াল হলো অ্যাডজেক্টিভ। তারপর কোয়েশ্চেন নাম্বার 32, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে রিসিভ এর কারেক্ট স্পেলিং কি? রিসিভ এর কারেক্ট স্পেলিং হলো RECIB, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 33, কার ইজ রিলেটেড টু গ্যারেজ? কার যখন খারাপ হয় তখন এটাকে ঠিক করার জন্য গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সিমিলারলি শিপ, তাহলে শিপকে ঠিক করার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়? শিপকে ঠিক করার জন্য, জাহাজকে ঠিক করার জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। যেখানে জাহাজের মেরামতি হয় সেটাকে হ্যাঙ্গার বলা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 34, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। শি ড্যাশ টেনিস এভরি সানডে? দেখুন এখানে এভরি সানডে আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট হবে, ঠিক আছে। তো এখানে প্লেজ হয়ে যাবে, শি আছে তারপর প্লেজ, ঠিক আছে, এস বাই এস লাগবে ভার্বের পর। তারপর কোয়েশ্চেন নাম্বার 35, দ্য বিল্ডিং হ্যাজ বিন বিল্ট ড্যাশ দ্য নিউ প্ল্যান? নতুন প্ল্যান মোতাবেক বা নতুন প্ল্যানের মতেই এই ঘর, এই বিল্ডিং তৈরি করা হয়েছে। এই মনে করুন বিল্ডিং, এটা নতুন পরিকল্পনা অনুযায়ী বানানো হয়েছে। এখানে ফর, দেখুন ফর কখন ইউজ করা হয়? জন্য অর্থে ফর ইউজ করা হয়। যেমন অ্যাপিয়ারিং ফর সিটেট, অ্যাপিয়ারিং ফর এমটেক, বা আপনি ইউ আর গোয়িং ফর ভিজিটিং, ইউ আর গোয়িং ফর ওয়াচিং দ্য গেম। এ ধরনের আমরা যখন জন্য অর্থে ব্যবহার করি, কোনো কিছু করা হবে তখন ফর ইউজ করা হয়। অ্যাবাউট, কোনো কিছু ব্যাপারে আমাদের যখন সম্যক ধারণা দিতে হয় তখন অ্যাবাউট ইউজ করা হয়। অ্যাকর্ডেন্স টু, এটা ইউজ করা হয় না, মনে রাখবেন ইন অ্যাকর্ডেন্স টু ইউজ করা হয়, কিন্তু এটাও খুব রেয়ার ইউজ করা হয়। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইন অ্যাকর্ডেন্স উইথ। ইন অ্যাকর্ডেন্স উইথের অর্থ হলো মোতাবিক বা মতানুসারে, ইন কমপ্লায়েন্স উইথ আর কি, মানে আমরা যখন কোনো নিয়ম মেনে কোনো কিছু করে থাকি এটা বোঝানোর জন্য ইন অ্যাকর্ডেন্স উইথ ব্যবহার করা হয়। কি করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 36 দেখুন, ইট ইজ দ্য টাইম হোয়েন উই ড্যাশ ফর দিল্লি? এ ধরনের যখন সেন্টেন্স থাকে তখন ভার্ব পাস্ট টেন্সের ইউজ করা হয়, ঠিক আছে। তো এখানে লেফট হয়ে যাবে কারেক্ট আনসার, ইট ইজ দ্য টাইম হোয়েন উই লেফট ফর দিল্লি। তারপর কোয়েশ্চেন নাম্বার 37 দেখুন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোন বানানটি শুদ্ধ করে লেখা এটা খুঁজে বের করতে হবে। এখানে সার্ভেলেন্স স্পেলিংয়ের কারেক্ট হলো SURVEILLANCE। তাই আপনারা কতগুলি ওয়ার্ডের বানানো অবশ্যই খেয়াল করে পরীক্ষায় যাবেন। তারপর দ্য গার্ডেন ইজ ফুল ড্যাশ ফ্লাওয়ার্স? বাগান ফুলে পরিপূর্ণ, ফুলের দ্বারা পরিপূর্ণ, ফুল দিয়ে ভরা, ঠিক আছে। তো এ ধরনের যখন হয় তখন অফ হয়ে যাবে
কারেক্ট আনসার। ইন হবে না, ইন কোনো কিছুর মধ্যে বুঝাতে, কোনো বড় সীমানার ভিতরে বুঝাতে ইন ব্যবহার করা হয়। কোনো কিছুর ব্যাপারে আমরা যখন কিছু বলি কিছুর সম্বন্ধে তখন অ্যাবাউট ইউজ করা হয়। কোনো কিছু দিয়ে, এই যে আমি এখন আপনাদের জন্য স্ক্রিনে লিখছি, এটা আমি টাচ পেন দিয়ে লিখছি, তো এটা উইথ, আই এম রাইটিং উইথ টাচ পেন, এ ধরনের যখন আমরা বুঝাই তখন উইথ ইউজ করা হয়। আর মনে করুন কোনো এক ব্যক্তি কলেরাতে মারা গেল, তখন আমরা বলি হি ডাইড অফ কলেরা, এটাকে ফর ইউজ করা হয় না, ঠিক আছে। তো অফ কি অর্থে ব্যবহার করা হবে, এখানে ফুল দিয়ে বাগান ভরা। আমরা যদি বলি পেপার ইজ মেড অফ ব্যাম্বোজ, তখন আমরা অফ ইউজ করব, যে বাঁশ দ্বারা, বাঁশ দিয়ে বা বাঁশ থেকে পেপার তৈরি হচ্ছে। ঠিক একইভাবে এখানে ফুল দিয়ে বাগান পরিপূর্ণ আছে, তাই অফ হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নম্বর 39 দেখুন। মাই মাদার গেইভ অ্যাওয়ে ড্যাশ মানি শি হ্যাড টু দ্য বেগার, আমার মা তার কাছে যতটুকু টাকা ছিল সবটা ভিক্ষুককে দিয়ে দিলেন। তো সামান্য টাকা ছিল বা যেটুকু ছিল আপনার কাছে সেটুকুর সব কিছু আমরা যখন বুঝাই তখন দ্য লিটিল বা দ্য ফিউ ইউজ করা হয়। এখানে মানি আছে, মানি হলো আনকাউন্টেবল নাউন, কিন্তু রুপিস আমরা যদি বলি তো এটা হয়ে যাবে কাউন্টেবল নাউন। তো মানি আছে তাই এখানে হয়ে যাবে দ্য লিটিল। মাই মাদার গেইভ অ্যাওয়ে দ্য লিটিল মানি শি হ্যাড টু দ্য বেগার, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 40 দেখুন। এই 40 নম্বর কোয়েশ্চেনে একটি ন্যারেশন আছে, এটাকে চেঞ্জ করলে কি হবে দেখুন। নিতা টোল্ড প্রীতি দ্যাট শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক, এটাকে যদি আমরা ডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করি তখন এটা হয়ে যাবে নিতা সেড টু প্রীতি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, ঠিক আছে। এটা অপশন সি হবে কারেক্ট আনসার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তখন এটা পাস্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ করেসপন্ডেন্স টেন্সে কনভার্ট হয়ে যায়। তারপর 41 নম্বর কোয়েশ্চেন, এখন জেনারেল নলেজ সেকশন ডি থেকে পাবেন কোয়েশ্চেন। নর্থ ইস্ট রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন ইজ লোকেটেড অ্যাট, এই নর্থ ইস্ট রিজনাল ইনস্টিটিউট অফ এডুকেশন শিলংয়ে অবস্থিত, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 42 দেখুন। হুইচ স্টেট ইজ দ্য ওল্ডেস্ট অয়েল প্রডিউসার ইন ইন্ডিয়া, এটার উত্তর হয়ে যাবে আসাম। আসামের সবচেয়ে পুরাতন অয়েল রিফাইনারি আছে যার নাম হলো ডিগবয়, নাম মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 43, দ্য স্টেট ট্রি অফ আসাম ইজ, আসামের স্টেট ট্রি হলো হলং, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর এআই এর পুরো নাম, এআই এর পুরো নাম বা ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 45 দেখুন। আইডেন্টিফাই দ্য অড ওয়ান ফ্রম দ্য ফলোয়িং, এখানে গুয়াহাটি, তারপর শিলং, তারপর ইটানগর, তারপর লখনৌ। এই শিলং হলো মেঘালয়ের রাজধানী, ইটানগর হলো অরুণাচল প্রদেশের রাজধানী, লখনৌ হলো উত্তরপ্রদেশ ইউপি এর রাজধানী, কিন্তু গুয়াহাটি আসামের রাজধানী কি? গুয়াহাটি রাজধানী নয়। তাহলে আমরা এই 3 শহর পেলাম বা 3 জায়গার নাম হলো এক একটি রাজ্যের রাজধানী, কিন্তু গুয়াহাটি একটি রাজ্যের রাজধানী নয়, তাই গুয়াহাটি হয়ে যাবে অড, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 46, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস অকার্স ডিউ টু দ্য ল্যাক অফ ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারবি রোগ হয়, বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 47, 2024 এর অলিম্পিক খেলা কোথায় হবে? এটা প্যারিসে হবে, আমাদের ভারতীয় খেলোয়াড় ইতিমধ্যে চলে গিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 48, হু কম্পোজ দ্য ন্যাশনাল সং বন্দে মাতরম অফ ইন্ডিয়া, বন্দে মাতরম গান কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় লিখেছেন, মনে রাখবেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল অ্যান্থেম লিখেছেন, খেয়াল করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 49, হু ইজ নোন এজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতের মিসাইল মানব নামে কে পরিচিত? ডক্টর এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল মানব বলা হয়, তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, কোয়েশ্চেন নাম্বার 50, ব্যাম্বো ইজ এ টাইপ অফ ড্যাশ, ব্যাম্বো মানে বাঁশকে কি বলা হয়? বাঁশকে ঘাস বলা হয়, গ্রাস, গ্রাস হয়ে যাবে কারেক্ট আনসার। আপনাদের মধ্যে অনেকে ট্রি আনসার দিয়েছেন, কিন্তু ব্যাম্বো ইজ নট এ ট্রি, ইট ইজ এ গ্রাস। ফ্রেন্ডস, ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।